দেশের ক্ষমতার কেন্দ্রকে ধীরে ধীরে পুরোপুরি সেনাবাহিনীর হাতে চলে যাচ্ছে। আর এই মুহূর্তে পাকিস্তানের সবথেকে ক্ষমতাবান ব্যক্তি হিসাবে যার নাম বারবার সামনে আসছে তিনি হলেন ফিল্ড মার্শাল আসিম মনির। তবে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির সাম্প্রতিক একটি মন্তব্যের পর। জুলাইয়ের শেষ সপ্তাহে ইসলামাবাদে পাকিস্তান ইকোনমিক সামিটে বক্তব্য রাখতে গিয়ে নাকভি বলেন, দেশের যা বর্তমান শাসন ব্যবস্থা সেটা ভেঙে পড়েছে। তার কথায় এই ব্যবস্থার মধ্যে থেকে সমস্যার সমাধান করা সম্ভব নয়। নতুন প্রশাসনিক কাঠামো এবং নতুন প্রদেশ তৈরির মতো বড় সংস্কারের কথাও তিনি বলেন। আর এখান থেকে প্রশ্ন উঠছে, যদি দেশে প্রশাসনিক ব্যবস্থা এতটাই ভেঙে পড়ে তাহলে কি এবার সামনে আসবে নতুন কোনো রাজনৈতিক ব্যবস্থা? কেউ কেউ তো মনে করছেন এর অর্থ হতে পারে আরও বেশি সামরিক নিয়ন্ত্রণ। আবার কেউ বলছেন সরাসরি সামরিক অভ্যুত্থানের কোনো নিশ্চিত প্রমাণ এখনও নেই। তাহলে আসল ঘটনাটা কি? পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনীর প্রভাব নতুন নয়। 1947 সালে স্বাধীনতার পর থেকে দেশটি একাধিকবার সরাসরি সামরিক শাসনের মুখোমুখি হয়েছে। 1958 সালে আইয়ুব খান, 1977 সালে জিয়াউর হক এবং 1999 সালে পারভেজ মুশারফ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেছিলেন। 1969 সালেও সামরিক শাসক ইয়াহিয়া খান আইয়ুব খানের জায়গা নিয়েছিলেন। অর্থাৎ পাকিস্তানের ইতিহাসে সেনাবাহিনী শুধুমাত্র যে সীমান্ত রক্ষা করেছে এমন নয়, দেশের রাজনীতিতেও বহুবার তারা সরাসরি নিয়ন্ত্রণ করেছে। কিন্তু এবার পরিস্থিতি কিছুটা আলাদা, কারণ বর্তমানে পাকিস্তানের প্রধানমন্ত্রী রয়েছেন শাহবাজ শরীফ, সংসদ রয়েছে, রাজনৈতিক দল রয়েছে, নির্বাচনও রয়েছে। অর্থাৎ বাইরে থেকে দেখলে পাকিস্তান একটি বেসামরিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে চলছে। কিন্তু সমালোচকদের অভিযোগ, বাস্তবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে সেনাবাহিনীর প্রভাব ভীষণ বেশি। আর এই ব্যবস্থাকে অনেক বিশ্লেষক হাইব্রিড রেজিম বলছেন। যদি সহজ করে বলি তাহলে সামনে থাকে নির্বাচিত সরকার, কিন্তু দেশের নিরাপত্তা, বিদেশ নীতি, বড় রাজনৈতিক সিদ্ধান্তের ক্ষেত্রে সেনাবাহিনীর প্রভাব ভীষণ গুরুত্বপূর্ণ। আর এই ব্যবস্থার সবথেকে শক্তিশালী ব্যক্তি হিসাবে এখন উঠে এসেছে আসিম মুনিরের নাম। 2022 সালের শেষের দিকে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান হন আসিম মুনির। এরপর ধীরে ধীরে তার ক্ষমতা, তার প্রভাব বেড়েছে। 2025 সালের মে মাসে তাকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করা হয়। পাকিস্তানের ইতিহাসে এর আগে এই পদ পেয়েছিলেন আইয়ুব খান। এরপর 2025 সালের শেষের দিকে পাকিস্তানের সামরিক কাঠামোয় আরও বড় পরিবর্তন আসে। আসিম মুনিরকে একই সঙ্গে চিফ অফ আর্মি স্টাফ এবং চিফ অফ ডিফেন্স ফোর্সেস বা সিডিএফ করা হয়। অর্থাৎ সেনাবাহিনীর পাশাপাশি সামগ্রিক সামরিক কমান্ড কাঠামো, তার ক্ষমতা আরও কেন্দ্রীভূত হয়। এখানে তৈরি হয়েছে মূল প্রশ্ন, একজন সামরিক প্রধানের হাতে যদি এত ক্ষমতা থাকে তাহলে নির্বাচিত বেসামরিক সরকারের ভূমিকা ঠিক কতটা? এই প্রশ্নই এখন পাকিস্তানের রাজনীতিতে আলোচনার কেন্দ্রে। আর এর মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির সিস্টেম ভেঙে পড়েছে মন্তব্য নতুন করে জল্পনা তৈরি করেছে। নাকভি কিন্তু সরাসরি সামরিক অভ্যুত্থানের ডাক দেননি, বরং তিনি বলছেন যে পাকিস্তানের প্রশাসনিক কাঠামোকে বদলাতে হবে। নতুন প্রশাসনিক ইউনিট বা প্রদেশ তৈরির বিষয়ে রাজনৈতিক দলগুলিকে একসঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়ার কথাও বলেছেন। তিনি নিজেকে গণতন্ত্রের সমর্থক বলে উল্লেখ করেছেন। তাহলে তার বক্তব্যকে ঘিরে কেন এত জল্পনা? কারণ নাকভির রাজনৈতিক অবস্থান। তিনি শুধু পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানও। পাকিস্তানের ক্ষমতার কাঠামোয় তাকে আসিম মুনিরের ঘনিষ্ঠ হিসাবে দেখা হয় বলে বিভিন্ন বিশ্লেষণে দাবি করা হয়েছে। তাই তার মুখ থেকে যখন শোনা যাচ্ছে বর্তমান সিস্টেম ভেঙে পড়েছে, তখন অনেকেই প্রশ্ন করছেন, এটা কি শুধু প্রশাসনিক সংস্কারের কথা, নাকি এর মধ্যে আরও বড় কোনো রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত রয়েছে? পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষক এবং লেখকরাও এই একই প্রশ্ন তুলেছেন। তবে এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, এখনো পর্যন্ত পাকিস্তানে নতুন করে সামরিক অভ্যুত্থান হয়েছে এমন কোনো নিশ্চিত ঘোষণা কিন্তু নেই। মার্শাল লও জারি হয়নি, তাই অভ্যুত্থান আসন্ন এমন দাবি নিশ্চিত করে খবর হিসাবে বলা ঠিক হবে না। বরং বলা যায় পাকিস্তানের ক্ষমতার কাঠামোর সামরিক প্রভাব কতটা বেড়েছে তা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এবার একটু পিছন ফিরে দেখা যাক, অর্থাৎ পিছনে তাকানো যাক। ইমরান খান ক্ষমতায় থাকার সময় পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে তার সম্পর্ক যথেষ্ট ঘনিষ্ঠ বলে বহু বছর ধরে আলোচনা হয়েছে, কিন্তু পরে সেই সম্পর্ক ভেঙে যায়। 2022 সালে ইমরান খান প্রধানমন্ত্রীর পদ হারান।
এরপর তার দল পিটিআই এবং তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে পাকিস্তানে বড় সংঘাত তৈরি হয়। ইমরান খান জেলে যান, তার দলের বহু নেতা কর্মীর বিরুদ্ধে মামলা হয়। 2024 সালে নির্বাচন নিয়ে পাকিস্তানে ব্যাপক রাজনৈতিক বিতর্ক হয়। এই পুরো সময়টাই সেনাবাহিনীর ভূমিকা নিয়ে বিরোধীদের অভিযোগ ছিল অত্যন্ত জোরালো। এর ফলে পাকিস্তানে এমন একটি ধারণা আরও শক্তিশালী হয় যে নির্বাচিত সরকার থাকলেও আসল ক্ষমতার বড় অংশ রয়েছে রাওয়ালপিন্ডির সামরিক সদর দপ্তরের হাতেই। আর সেই জায়গাতে আসিম মুনিরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। 2025 সালে ভারত পাকিস্তান সংঘাতের পর আসিম মুনির ফিল্ড মার্শাল পদে উন্নীত হন। পাকিস্তান সরকার এই সিদ্ধান্তকে তার নেতৃত্ব এবং সামরিক সাফল্যের স্বীকৃতি হিসেবে ব্যাখ্যা করেছিল। এরপর সামরিক কাঠামোয় তার ক্ষমতা আরও বাড়ে। ফলে এখন পরিস্থিতি এমন যে একদিকে নির্বাচিত প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং তার সরকার, অন্যদিকে সামরিক ক্ষেত্রে অত্যন্ত শক্তিশালী অবস্থানে আসিম মুনির। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো 2025 সালের শেষের দিকে সাংবিধানিক এবং সামরিক কাঠামোগত পরিবর্তন। এইসব পরিবর্তনের ফলে সামরিক নেতৃত্বের ক্ষমতা, সাংবিধানিক অবস্থান নিয়ে পাকিস্তানের ভিতরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমও সেই পরিবর্তনকে সামরিক ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ার দৃষ্টান্ত হিসাবে বিশ্লেষণ করা হয়েছে। অর্থাৎ এখন প্রশ্নটা শুধু কূপ হবে কিনা এতটা সরল নয়, বরং প্রশ্ন হলো সরাসরি সামরিক শাসন ঘোষণা না করেও কি সেনাবাহিনী ইতিমধ্যে রাষ্ট্র পরিচালনার এতটা প্রভাবশালী হয়ে উঠেছে যে আলাদা করে অভ্যুত্থানের প্রয়োজনও নেই। এটাই হচ্ছে আসল সফট কুপ বা নরম ধরনের ক্ষমতা দখলের তত্ত্বের সঙ্গে যুক্ত। সফট কুপ বলতে বোঝানো হয় সংবিধান থাকবে, সংসদ থাকবে, প্রধানমন্ত্রী থাকবে, নির্বাচন হবে, কিন্তু দেশের সবথেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর ক্ষেত্রে নির্বাচিত সরকারের স্বাধীনতা সীমিত হবে। অন্যদিকে হার্ড কুপ বা সরাসরি সামরিক অভ্যুত্থান হলো সেনাবাহিনী প্রকাশ্যে ক্ষমতা দখল করে। সংবিধান স্থগিত হতে পারে, সংসদ ভেঙে দেওয়া হতে পারে, সামরিক শাসন জারি হতে পারে। পাকিস্তান অতীতে এই দুই ধরনের অভিজ্ঞতারই মুখোমুখি হয়েছে। এখনকার প্রশ্ন, আসিম মুনির কি সেই দ্বিতীয় পথে যাবেন? এ নিয়ে বিভিন্ন দাবি এবং বিশ্লেষণ সামনে এসেছে। পাকিস্তান সেনাবাহিনীর যিনি সমালোচক অর্থাৎ প্রাক্তন সমালোচক আদিল রাজা সামাজিক মাধ্যম এবং ইউটিউবের মাধ্যমে এমন কিছু দাবি করেছেন যে পাকিস্তানের বর্তমান রাজনৈতিক কাঠামো বদলের পরিকল্পনা করা হচ্ছে। এমনকি আসিম মুনিরের প্রেসিডেন্ট এবং মহসিন নাকভি প্রধানমন্ত্রী হতে পারেন বলেও দাবি তিনি করেছেন। কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো এই দাবির স্বাধীনভাবে নিশ্চিত কোনো প্রমাণ নেই। তাই এগুলোকে খবরের নিশ্চিত তথ্য হিসাবে চিহ্নিত করা যায় না, বরং একজন পাকিস্তানি সামরিক বিরোধী বিশ্লেষকের দাবি হিসাবে দেখা উচিত। পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষক আয়েশা সিদ্দিকাও সামরিক বাহিনীর স্বঘোষিত রাজনৈতিক নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন তুলেছেন। তার বক্তব্যের সার কথা হলো, সেনাবাহিনী যদি দেশ চালাতে চায় তাহলে তাকে প্রকাশ্যে রাজনৈতিক দায়িত্ব নিতে হবে। আর যদি গণতান্ত্রিক ব্যবস্থা থাকে তাহলে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরে যেতে হবে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর থাকুক আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।